মহা উৎসাহে শেষ হলো আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি। জমা দিলেন সাকিব আল হাসানও। সম্ভাব্য প্রার্থী ৩,৩৬২। ২৩ নভেম্বর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। আমাদের হাত দিয়ে সেই স্মার্ট বাংলাদেশ আমরা যেন করতে পারি। যারা বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনকে প্রভাবিত করতে চেয়েছিল, এই নির্বাচন তাদেরও বিরুদ্ধে। মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে সর্বমোট ৩,৩৬২ জন। আমাদের দল আয় করেছে ১৬,৮১,০০,০০০ টাকা। উৎসবমুখর জাতীয় পার্টির বনানী কার্যালয়েও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবি। নির্বাচন না হলে তো আপনার সরকারের কাঠামোর পরিবর্তনের বা কোনো সুযোগ নেই। আমরা ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিয়ে নির্বাচন অংশগ্রহণ করব, সেই স্ট্যান্ড এখন আমাদের বহাল আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সালিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানুষ যখন স্বস্তিতে ছিল তখন একটি গোষ্ঠী জ্বালাও পোড়াও শুরু করেছে। সহিংসতাকারীরা গণতান্ত্রিক ধারায় ফিরবে, সশস্ত্র বাহিনী দিবসে বললেন প্রধানমন্ত্রী। আদালত অবমাননা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব গ্রেফতার। সরকার ক্ষমতায় টিকে থাকতে নেতাদের সাজা দিচ্ছে অভিযোগ আইনজীবীদের। অবশেষে নির্ধারণ হলো নাম। ডিসেম্বরে ঢাকা থেকে যাত্রী নিয়ে ছুটবে স্বপ্নের কক্সবাজার এক্সপ্রেস। আগামী বছরের শুরুতে যোগ হবে আরও 7 জোড়া ট্রেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা। শেষ দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে এদিন সংগ্রহের চেয়ে জমা দেওয়ার পরিমাণ ছিল বেশি। পরে দলের দপ্তর সম্পাদক জানান, ২৩ নভেম্বর মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে প্রার্থিতা। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নৌকার প্রার্থী হতে গত ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। দলীয় কার্যালয়ে প্রতি ৫ বছর পর পর এমন চিত্র ফিরে আসে। মঙ্গলবার সকালে নেতাকর্মীদের নিয়ে পার্টি অফিসে আসেন মনোনয়ন প্রত্যাশীরা। 10টি বুথ থেকে তারা সংগ্রহ করেন মনোনয়ন ফর্ম। আবার উনি প্রধানমন্ত্রী হয়ে এই দেশ এগিয়ে যাবে। যদি আমাকে মনোনয়ন দেয়, বিপুল ভোটে আমি বিজয় অর্জন করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কা আমাকে দেয়, তাহলে আমি ইলেকশন করব, পরে জনগণের সেবা করব। নদী শিকাস্ত মানুষ, আমার ওই অঞ্চল থেকে এই পর্যন্ত সংসদে প্রতিনিধিত্ব যায় নাই। পরাশক্তির গোলামি করার জন্যে যারা বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনকে প্রভাবিত করতে চেয়েছিল, এই নির্বাচন তাদেরও বিরুদ্ধে। এদিন প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা। মনের টানে, আবেগের টানে, আনন্দে উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে বাড়ি থেকে থাকবো কেন? আমাদের প্রধানমন্ত্রীর ফর্ম আমরা জমা করে তুললাম, আবার জমা দেব। স্মার্ট বাংলাদেশের গড়ার লক্ষ্য নিয়ে ঢাকা 14 আসনে আমি কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে এই উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখবো। বিশ্বাস যে আমার নির্বাচনী এলাকার জনগণ আবারও নৌকার পক্ষে থাকবে, উন্নয়নের পক্ষে থাকবে। আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। মাগুরা 1, মাগুরা 2 ও ঢাকা 10 আসন থেকে ফর্ম তুলেছিলেন সাকিবের স্বজনরা, কিন্তু এদিন জমা দিতে আসেন নিজেই। কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। 4 দিনের দলীয় মনোনয়ন বিক্রির তথ্য জানান দলের দপ্তর সম্পাদক। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে সর্বমোট ৩,৩৬২ জন। আমরা সর্বমোট বিনিময় মূল্য আমাদের দল আয় করেছে ১৬,৮১,০০,০০০ টাকা। ৩০০টি সংসদীয় আসনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ৩,৩৬২ জন। আগামী 22শে ডিসেম্বর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার হাতে তুলে দিচ্ছেন নৌকা প্রতীক। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে মনোনয়ন ফর্ম কেনাকে কেন্দ্র করে জাতীয় পার্টির বনানীর কার্যালয়েও দিনভর ছিল উৎসবের আমেজ। এ সময় প্রত্যাশীরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানান। গত 2 দিনে জাতীয় পার্টি থেকে 1179 জন মনোনয়ন ফর্ম কিনেছেন। এদিকে নির্বাচনে 300 আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা আবারও জানালেন দলটির মহাসচিব। ব্যান্ড পার্টি, মিছিল আর স্লোগানে মুখর জাতীয় পার্টির বনানীর কার্যালয়। নিজেদের সক্ষমতা জানান দিতে মনোনয়ন ফর্ম কিনতে সমর্থকদের নিয়ে আসছেন নেতারা। লাঙ্গল প্রতীকে দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসে ভোট যুদ্ধে অংশ নিতে জানান নিজেদের প্রস্তুতির কথা। নির্বাচন না হলে তো আপনার সরকারের কাঠামোর পরিবর্তনের বা কোনো সুযোগ নেই। যে মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিব যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমি যে গণসংযোগ করেছি তাতে বিপুল ভোটে নাঙ্গলের ভোট আছে, বিপুল ভোটে জাতীয় পার্টির ভোট আছে। দলীয় প্রার্থীদের মাঝে মনোনয়ন ফর্ম তুলে দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টি বিশ্বাস করে যে সংসদীয় পদ্ধতিতে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই। তাই আমরা 300 আসনেই এককভাবে প্রার্থী দিয়ে নির্বাচন অংশগ্রহণ করব। নির্বাচন কেন্দ্র করে দলের চেয়ারম্যান জিএম কাদেরের বিষয়ে একটি মহল গুজব ও ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। উনি পদত্যাগ করবে কেন, কি কারণে? এটা আসলে আমার মনে হয় কোনো মহল হয়তোবা উদ্দেশ্যমূলকভাবে ওই জাতীয় পার্টির কর্মীদেরকে অথবা ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য, কারো কোনো স্বার্থের জন্য হয়তো এটা করে থাকতে পারে। এ সময় লাঙ্গল প্রতীকে সাদের সাদ মনোনয়নপত্র তুলবেন বলেও নিশ্চিত করেন জাপা মহাসচিব। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আফজাল, গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ এবং আজকে আমরা দেখলাম যে মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিনে আওয়ামী লীগের কার্যালয়ে আসলে বেশ ভিড়। এখন পর্যন্ত দলটির মনোনয়ন ফর্ম বিক্রি হলো কত, আয় হলো কত, একটু জানাবেন। না, কত আয় হলো, কতজন মনোনয়ন ফর্ম নিলেন সেটি কিন্তু অলরেডি এসে গেছে। তারপর আমরা একটু দেখাতে চাই যে শেষ হলো নৌকার মনোনয়ন ফর্ম বিক্রি। মোটামুটি একটি পরীক্ষার মতো, যে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখন আসলে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, এরপরে ভোট যুদ্ধে নামবেন। এটি কিন্তু প্রাথমিক একটি ধাপ হয়ে গেছে। মোট বিক্রি হয়েছে 3362টি। তে আয় হয়েছে 16,81,00,000 টাকা। প্রতি আসনে গড়ে মনোনয়ন চেয়েছেন 11 জন। এই 3362 ভাগ 300 আসন, সেটিতে গড় করলে দেখা যাচ্ছে যে প্রতি আসনে গড়ে মনোনয়ন চেয়েছেন 11 জন। আর বৃহস্পতিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে, সেটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং সেই মনোনয়ন বোর্ডের সভায় কিন্তু আসলে 3টি বিভাগ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কারা প্রার্থী হচ্ছেন তাদের নামের তালিকা চূড়ান্ত করা হবে। এর মধ্যে বলে রাখি যে বেশ কয়েকটি আসনে কিন্তু 20-এর অধিক প্রার্থী মনোনয়ন চেয়েছেন। বিশেষ করে আমরা যদি দেখি যে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, তার আসনে 23 জন প্রার্থী হতে চান আগামী নির্বাচনে নৌকার টিকিটে, এবং আরেকটি আসন যশোরে, সেখানে একটি আসনে 28 জন মনোনয়ন তুলেছেন। তারপরেও শেষ বিচারে আসলে কে নৌকার টিকিট পাচ্ছেন এটি আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে সেটি ঠিক করা হবে। আর এখন আজকে ভিড় ছিল, তবে মনোনয়ন ফর্ম নেওয়ার চেয়ে কিন্তু মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ভিড়টি কিন্তু বেশি লক্ষ্য করেছি। ছাড়া জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিক্রিতেও কিন্তু আমরা বেশ ভিড় লক্ষ্য করেছি। সেখানে একটি কথা এসছে যে এবার আসলে নির্বাচনে 300 আসনেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে, এরকম একটি কথাও কিন্তু এসছে। না, জাতীয় পার্টির অবস্থানটা এখনো কিন্তু ধোঁয়াশা। তারপরেও তারা যেহেতু মনোনয়ন ফর্ম বিক্রি করছেন এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, এবার আবার এও বলছেন যে দেশে এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। আজকে জাতীয় পার্টি 2 দিনে মনোনয়ন ফর্ম বিক্রি করেছে 1179টি। এতে আয় হয়েছে 6,53,70,000 টাকা। আর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে, সেটি হবে 24 থেকে 26 নভেম্বর পর্যন্ত, এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করবে দল। কারা প্রার্থী হচ্ছেন 300 আসনে বা কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই বিষয়ে 27 নভেম্বর তারা চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। আজকে জাতীয় পার্টির মহাসচিব যদিও বলেছেন যে 300 আসনেই তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা কোনো জোটে যাবেন না, তারা কোনো মহাজোটেও থাকবেন না।
এবং তারপরেও তিনি বলছেন যে নির্বাচনের জন্য আস্থার পরিবেশ সৃষ্টি হয়নি। জাতীয় পার্টি বরাবরই বলে আসছে তারা নির্বাচনমুখী একটি দল, যদিও এখন বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি, এমনটাই কিন্তু মনে করছেন জাতীয় পার্টির নেতারা। নির্বাচনের জন্য আস্থার পরিবেশ সৃষ্টি হয়নি এটিও যেমন বলছেন, তেমনি আবার মনোনয়ন ফর্ম আসলে বিক্রি করছেন। এছাড়া যদি একটু যাই আফজাল, যে আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী এক সংবর্ধনায় যোগ দিয়েছেন এবং সেখানে তিনি বিএনপির চলমান হরতাল অবরোধ নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং দলটির বিষয়ে বেশ কিছু অভিযোগও তুলেছেন। একটু জানতে চাই বিস্তারিত। না, আওয়ামী লীগ এখন মোটামুটি এবং পুরোপুরিভাবে ভোটের মাঠে কিন্তু চলে গেছে এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলোতে এখন ভোটের হাওয়া এবং উৎসবের আমেজ কিন্তু লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগের দুর্গে ভোটের হাওয়া। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে অগ্নি সন্ত্রাস করে কিছুই অর্জন করা যায় না। তাছাড়া আওয়ামী লীগের নেতারা এও বলছেন যে তারেক রহমানের নির্দেশে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, হরতাল অবরোধের নামে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য বলছে গত 24 দিনে 197টি যানবাহন ও স্থাপনায় হামলা করা হয়েছে বা আগুন দেওয়া হয়েছে, এটি ফায়ার সার্ভিসের তথ্য। নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নেই। যে সংবিধানে বেঁধে দেওয়া যে সময় 29 জানুয়ারি, সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে এবং এই নির্বাচন বানচালের কোনো চেষ্টা যদি কেউ করে তাহলে সেটি তারা সফল হবে না। নাশকতার কালো হাত ভেঙে দিতে হবে, এটি আওয়ামী লীগের নেতারা মনে করছেন যে যারা নাশকতা করছেন তাদেরকে যদি হাতে নাতে ধরা যায় তাহলে যেন ধরে পুলিশের সোপর্দ করা হয়। এবং আওয়ামী লীগের এবারের নির্বাচনের মূল টার্গেট হচ্ছে যে তরুণ ভোটার যারা নতুন ভোট দিবেন তাদেরকে টার্গেট করেই কিন্তু আওয়ামী লীগ এগোচ্ছে এবং তাদের নির্বাচনী প্রচারণাটাও তাদেরকে টার্গেট করেই এগোবে, এমনটি নির্দেশনা কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে দেওয়া হয়েছে। আফজাল, এর পাল্টা বাকবিতণ্ডা আসলে বিএনপির পক্ষ থেকে কিছু জানা গেছে কি? না, বিএনপির আইনজীবীরা আজকে একটি ব্রিফিং করেছেন। তারা যেটি বলছেন যে বিএনপিকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখতেই বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে এবং নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে বিএনপির শীর্ষ নেতাকর্মীদের আদালতের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে, রিপোর্টটি আমিই করেছি, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। দশম সংসদ নির্বাচন ঠেকানোর নামে সহিংসতা এবং 2018 সালের নির্বাচনের পর নাশকতার বিভিন্ন মামলায় বিচার চলছে বিএনপি নেতাকর্মীদের। দলটির হিসেবে গত 2 মাসে 21 মামলায় 271 জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। 29 মামলায় 1 বছরের দণ্ড হয়েছে 304 জনের। বিএনপির আইনজীবী নেতাদের দাবি, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের তড়িঘড়ি করে সাজা দেয়া হচ্ছে, বাদ দেয়া হচ্ছে না মৃত ও নিখোঁজদেরও। এই সরকারের মেয়াদের শেষ দিকে এসে বেছে বেছে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দকে একের পর এক ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক সাজা প্রদান করা হচ্ছে। এদিকে কারাগারে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় ককটেল হামলার অভিযোগ তুলেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, মোটরসাইকেলে এসে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আব্বাস জেলে আর বাসার মধ্যে আমি তো ওরা বাসার মধ্যে এর আগেও করেছে, এরকম এখনো করছে। যেভাবে যে তাণ্ডবরা করছে, করে করে বিরোধী দলের উপরে চাপিয়ে দিচ্ছে, এটা থেকে আমরা নিস্তার চাই। আমরা কোনো জায়গায় সুষ্ঠু বিচার পাই না। মঙ্গলবার সকালে ককটেল হামলার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান আফরোজা আব্বাস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাদিয়া। আফজাল, আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম যে সেখানে এটিও বলেছেন যে দায়ী বিচারক যারা আছেন তাদের আসলে ক্ষমতা কেড়ে নেওয়ার দাবিও বিএনপি তুলছে। না, বিএনপির আইনজীবী নেতারা যেটি বলছেন যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীদের পুরনো মামলায় যেই মামলাগুলোর বিচার শেষ হয়ে গেছে এবং সেই মামলাগুলোর সাজা দেওয়া হচ্ছে। আজকে বিএনপির আইনজীবীরা বলছেন এটি করা হচ্ছে যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতারা যেন অংশগ্রহণ করতে না পারেন এবং দেশে যে চলমান আন্দোলন চলছে সেই আন্দোলনকে ভিন্ন দিকে নিতে বা আন্দোলনকে ব্যাহত করতেই এটি করছে এবং সেটি পরিকল্পিতভাবে সরকার বিচার বিভাগকে দিয়ে করাচ্ছে। আজকে যেটি আইনজীবী নেতারা বলছেন যে ক্ষমতায় টিকে থাকতেই বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। তারা একটি পরিসংখ্যান দিয়েছেন যে 2 মাসে 271 নেতাকর্মীর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ঢাকার সহ বিভিন্ন জেলার আদালতগুলোতে এই সাজা দেওয়া হয়েছে। আদালত এখন গায়েবী রায় দিচ্ছেন। গায়েবী রায় বলতে তারা বলছেন যে গতকালকের দেখলাম যে কয়েকটি মামলায়
দুজন মৃত বিএনপি নেতা যারা 4 বছর আগে মারা গেছেন তাদেরকেও কিন্তু সাজা দেওয়া হয়েছে, 2 বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অনেক বিএনপি নেতা কিন্তু বিএনপির ভাষায় গুম হয়ে আছেন 8 বছর 10 বছর আগে, তাদেরকেও কিন্তু মামলায় রায় দেওয়া হচ্ছে। এটাকেই বিএনপি গায়েবী রায় বলছেন। আর সরকার বিরোধী নেতাকর্মীদের চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মির্জা আব্বাসের বাসায় ককটেল ছোড়ে হেলমেট বাহিনী, মাঠে নামতে নির্দেশনার অপেক্ষায় আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। এখন বিএনপির শীর্ষ নেতারা জেলে। কালকে যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি রয়েছে এবং অনেক নেতা যারা গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন তারা কিন্তু এখন নির্দেশনার অপেক্ষায় রয়েছেন যে কখন কেন্দ্র থেকে নির্দেশনা আসবে, তারা আত্মগোপন থেকে বেরিয়ে মাঠের আন্দোলনে মনোযোগ দিবেন। এমনটাই কিন্তু বিএনপির যারা আত্মগোপনে থাকা নেতারা তারা কিন্তু আশা করছেন। আর যদি বলে রাখি যে প্রথমে তারা 29 তারিখে হরতাল দিল, এরপরে 5 দফায় অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিল এবং সেটি পালন করেছে। এরপরে আবার 48 ঘন্টার হরতাল করেছে এবং আগামীকালকে থেকে আবারও 2 দিনের 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করবে এবং এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আফজাল, নির্বাচনকে সামনে রেখে আসলে রাজনৈতিক দলগুলোর বাকবিতণ্ডা অব্যাহত রয়েছে। আপনাকে ধন্যবাদ আফজাল যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজনৈতিক কর্মসূচি নিয়ে কথা বলতে স্টুডিওতে ছিলেন সহকর্মী আফজাল হোসেন। 300 আসনে প্রার্থী চূড়ান্ত বলে দাবি করছেন, অথচ কোনো জোটে ভিড়ে একটি আসন হলেই খুশি। হাঁকডাক দিয়ে নিজেরাই ঘোষণা দিচ্ছেন নতুন জোটের। কেউ আবার বড় দলের সঙ্গে ক্ষমতার কাছাকাছি থাকতে পেরেই সন্তুষ্ট, অথচ সবাই নিবন্ধিত রাজনৈতিক দল। 5 বছর কোনো খবর না থাকলেও নির্বাচনের আগে গণমাধ্যমের সামনে হাজির হন এসব দলের নেতারা। রাশেদ লিমনের রিপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বলে প্রতিবারই জাতীয় নির্বাচন এলে হঠাৎ করেই কিছু নেতা কিংবা দল খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বেশিরভাগ ক্ষেত্রে এসব নেতার হয়তো কোনো এক সময় খুব বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ছিল, কিন্তু পরে নাম সর্বস্ব কোনো দলের নেতা কিংবা প্রধান হয়ে আছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের মালিকানা পেয়ে থাকায় বনে যান ছোট দলের বড় নেতা। ভোট এলেই কদর বাড়ে তাদের, অর্থাৎ নির্বাচনের কয়েক মাস আগ থেকে এরা পাৎপ্রদীপের কেন্দ্রে চলে আসে। গণমাধ্যমগুলোও তাদের নিয়ে বেশ মাতামাতি করে, আবার নির্বাচন শেষ হলে তারা চলে যায় আড়ালে। গেল প্রায় সবকটি জাতীয় নির্বাচনের আগে মোটামুটি একই চিত্র, যদিও বিভিন্ন সময়ে বড় দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে থাকা ব্যক্তি সর্বস্ব দলগুলোর কথা আলাদা। 1973 সাল থেকে শুরু করে সবশেষ 2018 জাতীয় নির্বাচন পর্যন্ত চোখ রাখলে দেখা যায় জোট মহাজোটের হিসেবে বেশ কিছু রাজনৈতিক দলের নাম থাকলেও পরে তারা হারিয়ে যায় হিসেবের খাতা থেকে। রাজনৈতিক সমীকরণটা মেলাতে হয় নৌকা ধানের শীষ আর লাঙলেই। এবারও তফসিলের পরেই ক্রমেই সরব হচ্ছে নিবন্ধনে থাকা রাজনৈতিক দলগুলো। 4-4.5 বছর ধরে তাদের তেমন কোনো জনসম্পৃক্ততা না থাকলেও হঠাৎ করে 300 আসনের ধোঁয়া তুলছেন তারা। চেষ্টা করতেছি 300 সিটে যদি নমিনেশন আমরা লিস্ট করা আসে। আমাদের এটা ভুইফোর পার্টি না, এটা কিংস পার্টিও না, একটা ঐতিহ্যবাহী পার্টি। যে কোনো সংকট মুহূর্তে আমরা কিন্তু মিছিল মিটিং করেছি, প্রতিটা মুহূর্তে। আদতে নিজেদের সক্ষমতা সম্পর্কে ধারণা থাকলেও জোটের দর কষাকষিতে নিজেদের এগিয়ে রাখতে ভোটের মাঠে নামছেন এসব দলগুলো। যদি আওয়ামী লীগ আমাদেরকে জোটে নেয়, আমরা জোটে যাব। 10-12টা আসন আমরা হয়তো 25টার মতো লিস্ট করে রাখছি, আর যদি তারা মনে করে দিবে। গত 3টা নির্বাচনে আমরা কোনো পাইনি, সিট পাইনি। এবার অবশ্যই আমরা আমাদের শরিক দল থেকে, শরিক দল হিসাবে আমরা সিট চাই। মানুষ এখন ভোট বিমুখ হয়ে গেছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেছি মানুষকে ভোট কেন্দ্রে আনার জন্য। আমরা যে এইবার ক্ষমতায় যাব আমরা তো আশা করছি না। যদিও নিজেদের জোটের শক্তিমত্তা প্রমাণ দিতে বড় দলগুলো এ সময় দলে ভেড়ায় এমন দলগুলোকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সাধারণ মানুষ পুড়িয়ে মেরে কোন ধরনের রাজনৈতিক আন্দোলন করছে বিএনপি, এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের গণতন্ত্রের পথে ফেরার আহ্বান জানিয়েছেন। চলমান হরতাল অবরোধে সাধারণ মানুষ শঙ্কায় পড়েছেন বলেও জানান তিনি। বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সংবর্ধনায় যোগ দিয়ে বক্তব্য রাখেন সরকার প্রধান। এর আগে সকালে দিবসটি উপলক্ষে সামরিক বাহিনীর শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক কায়দায় তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। সমাজের কোনো স্তরের মানুষই পড়ে থাকবে না। অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েই সেনাকুঞ্জে হাজির তিন বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। জানান, উত্তরোত্তর সাফল্যের ধারা বয়ে চলা সামরিক বাহিনী এখন জাতিসংঘের চাহিদার শীর্ষে। একটা ধারাবাহিক গণতন্ত্র না থাকলে কোনো দেশ উন্নত হতে পারে না। আমাদের সশস্ত্র বাহিনীতে কিন্তু আগে মেয়েদের নেওয়া হতো না। আমি 96 সালে সরকারে এসে প্রথম সিদ্ধান্ত নেই, আজকে আমাদের মেয়েরা শুধু দেশে না, শান্তিরক্ষা মিশনেও তারা নাম করছে এবং তাদের আরও বেশি। আমার সঙ্গে সেক্রেটারি জেনারেলের কথা হয়েছে, তিনি আমাদের নারী অফিসার আরও বেশি চান। সামরিক এই আয়োজনেও প্রধানমন্ত্রীর বক্তব্যে আসে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি। তিনি প্রশ্ন তোলেন, রাজনীতির নামে মানুষকে সাজা দেয়া কেমন মানসিকতা? জনগণের জন্য যদি কাজ করতে হয় তো জনগণকে হত্যা করে সেই লাশের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় যাবার যারা চিন্তা করে, তাদের মতো অমানবিকতা আমি আর কোথাও দেখি না। কারণ এটা আমাদের কাছে ভাবতে অবাক লাগে। অগ্নি সন্ত্রাস, হরতাল, অবরোধ মানুষের জীবনটাকে আবার ব্যাহত করছে, একটা শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। যারা এগুলি করছে অন্তত তাদের একটু, যেটা বলবো, আক্কেল ঠিকানা আসুক। তারা এইভাবে ধ্বংসাত্মক কাজ না করে গণতান্ত্রিক ধারায় যোগ দিক, জনগণের উপর আস্থা রাখুক, বিশ্বাস রাখুক। পরে সেনাকুঞ্জে সমবেত সামরিক কর্মকর্তা, তাদের পরিবার এবং উপস্থিত সুধীজনদের সঙ্গে হেঁটে হেঁটে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে দিবসটি উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সেখানে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানও। এরপর সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকার এবং 2022-23 সালের জন্য সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানী থেকে পর্যটন নগরী কক্সবাজারগামী প্রথম ট্রেনটির নামকরণ করা হয়েছে কক্সবাজার এক্সপ্রেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহেই নতুন এই ট্রেনের নাম দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শাখা উচ্চপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা বিলাসবহুল এই ট্রেনের সরকারি নাম কক্সবাজার এক্সপ্রেস। গত 11ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করল। রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে 1 ডিসেম্বর। ওই দিন রাত 10:30টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে যাত্রা করে চট্টগ্রামের স্বল্প বিরতির পর ভোর 6:40 পৌঁছাবে কক্সবাজারের আইকনিক স্টেশনে। এই ট্রেনের জন্য 6টি নাম প্রস্তাব করা হলো। প্রধানমন্ত্রীর আগ্রহে কক্সবাজার এক্সপ্রেস নামকরণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। 1 ডিসেম্বর ঢাকা থেকে যে প্রথম ট্রেনটা চলবে, এইটার টাইম ধরা হয়েছে 8 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ 22:30 ঢাকা থেকে ছাড়বে এবং সকাল 6:40 কক্সবাজার পৌঁছে যাবে। নতুন এই রুটে পর্যায়ক্রমে আরও 7 জোড়া আন্তনগর এবং কমিউটার ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে 2 জোড়া, ঢাকা থেকে আরও 1 জোড়া এবং চাঁদপুর থেকে 1 জোড়া আন্তনগর ট্রেন ছাড়াও চট্টগ্রাম থেকে চলবে একাধিক কমিউটার ট্রেন। মোটামুটি ইন্টারসিটি, কমিউটার, নন স্টপ সকল ধরনের ক্যাটাগরি আসবে। ডিজিআর অনুযায়ী উত্তরবঙ্গ থেকেও আমাদের একটা ট্রেন চালানোর পরিকল্পনা আছে। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার যাত্রাপথে বিরতির জন্য 9টি স্টেশন থাকলেও এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়েছে শুধুমাত্র কক্সবাজারের আইকনিক স্টেশনের। সকল অফিসাররা যে ওখানে কার কতগুলো লোক লাগবে ন্যূনতম এবং কি কি মাল সামানা লাগবে সেগুলো রেডি করতেছি আমরা। রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের এই ট্রেনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 515 টাকা থেকে সর্বোচ্চ 2036 টাকা। রাজধানী ঢাকা থেকে পর্যটন নগরীর উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি এই পাহাড়তলী স্টেশন হয়ে চলে যাবে চট্টগ্রামের বটতলী স্টেশনে, আবার ফিরতি পথে চলে যাবে কক্সবাজার। এই আসা যাওয়ার মধ্যে সময় ক্ষেপণ হবে 35 মিনিট থেকে 1 ঘন্টা। এক্ষেত্রে পাহাড়তলী স্টেশনে যাত্রা বিরতি শেষে এই ট্রেনটি যদি কক্সবাজারের উদ্দেশ্যে চলে যায় তাহলে ভোগান্তি কমবে যাত্রীদের।
তবে একটি প্রকল্প নেওয়া হয়েছে সরাসরি রেল যোগাযোগের। এক্ষেত্রে সময় লাগবে অন্তত 2 বছর। চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন থেকে কমল দে, সময় সংবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে তোড়জোড়। নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চরে নিজ নির্বাচনী এলাকার 55 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সভায় অংশ নেন তৃণমূলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কামরুল ইসলাম। গাইবান্ধায় নারীরা নিজেদের উদ্যোগে কর্মসংস্থান গড়ে তুলছেন, দেখছেন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। শুধু তাই নয়, ক্রীড়াঙ্গনেও এগিয়ে আছে এই অঞ্চল। এ জেলার মানুষের প্রত্যাশা, তথ্য প্রযুক্তির উন্নয়নে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেন তারা। গাইবান্ধা এখানকার প্রধান অর্থনৈতিক উৎস কৃষি। এখানে অবকাঠামোভাবে উন্নয়ন হলেও অনেকটা চাহিদা রয়েছে এই অঞ্চলের মানুষের। এখানে একটা বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার মানটা অনেক এগিয়ে যাবে। তথ্য প্রযুক্তির দিক দিয়ে এবং শিক্ষাগত মানের দিক দিয়ে যদি এগিয়ে যায় তাহলে একটু ভালো হবে। শিক্ষা ছাড়া কখনোই একটা দেশ উন্নয়ন সম্ভব না। এখনো চর এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু অবকাঠামোগত যে অনুন্নত ব্যবস্থা সেটা কিন্তু প্রচলিত, এবং এই চর এলাকাগুলোতে শিক্ষিত টিচার পাওয়া মুশকিল। বিগত প্রায় 10 বছরের যদি আমরা একটা পরিসংখ্যান দেখি তাহলে ব্যাপক কিন্তু উন্নয়ন হয়েছে, একটা পরিবর্তন হয়েছে। সংসারে অনেক কিছু হেল্প করতে পারি, ছেলেদের লেখাপড়া প্রাইভেট এগুলা দিতে পারতেছি। তো আমরা চাই আরও যেন এরকম প্রতিষ্ঠান হয়, আমাদের মতো মেয়েরা যেন এরকম আরও প্রতিষ্ঠানে কাজ করতে পারে। প্রশিক্ষণ নেওয়ার পরে আমি চিন্তা করলাম এদেরকে কিভাবে কাজে লাগানো যায়। এই কাজে লাগানোর পরিকল্পনা থেকে আমি এই কারখানাটা শুরু করি। তাদেরকে আমি সবাইকে উদ্যোক্তা বানাতে চাই। আন্তর্জাতিক নারী ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম 100 রান করা মেয়ে এখানকারই সন্তান। খেলাধুলার দিক থেকে অনেকটাই এগিয়ে চলেছে এখানে। পাশাপাশি এখানকার মানুষের প্রত্যাশা খেলাধুলা নয়, সামগ্রিকভাবে উন্নয়ন হোক এ জেলার মানুষের। বাবা মারা যদি ছাড়ে মেয়েদেরকে তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবে। তার ভিতরে যদি তারা পাশে থাকে অবশ্যই আগানো সম্ভব। অবশ্যই প্রত্যেকটা বাবা মা যারা ক্রিয়ামোদী মন মানসিকতার লোক, আমরা সবাই চাই আমাদের বাচ্চা একটা সময় ভালো একটা পর্যায়ে পৌঁছাক। ও কন্যা হে তুমি যদি ওঠো আমার প্রাণীতে। অবশেষে স্বস্তি ফিরল ভারতের উত্তরাখণ্ডের টানেলে আটকে পড়া 41 শ্রমিককে নিয়ে। 10 দিন পর প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়লেন তারা। 10 দিন পর প্রকাশ্যে এলো ভারতের উত্তরাখণ্ডের ভাঙা টানেলের ভিতরের চিত্র। তাতে দেখা মিলেছে আটকে পড়া 41 শ্রমিকের। সংবাদ সংস্থা এএনআই বলছে, টানেলের ভিতরে পাইপের মধ্য দিয়ে একটি ক্যামেরা পাঠিয়ে ভিডিওটি ধারণ করা হয়। গেল কয়েকদিন ধরেই শ্রমিকদের উদ্ধার নিয়ে উদ্বেগ বাড়ছিল, তবে এই ভিডিও সামনে আসার পর ফিরেছে স্বস্তি। প্রিয়জনদের দেখতে পেয়ে খুশি স্বজনেরাও। दूसरी पाइप जब आ गई तो अब मैं बहुत ये राहत महसूस हुआ कि जो भी अब समय लगे उसकी चिंता नहीं है, वो सेफ निकलेगा। पहले से आज बहुत अलग है। आज पूरा साफ आवाज आ रहा था और मतलब सब कुछ ठीक है, अंदर वो लोग ठीक है। উদ্ধারকারীরা বলছেন, আটকে পড়া শ্রমিকরা সবাই সুস্থ আছেন, ভেতরে পর্যাপ্ত পানি ও অক্সিজেন রয়েছে। এমনকি এদিন প্রথমবারের মতো তাদের কাছে রান্না করে গরম খাবার পাঠানো হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলও তাদের উদ্ধারে কাজ করছে। গেল 12 নভেম্বর সকালে ভূমিধসের ঘটনায় রাজ্যটির উত্তরকাশী জেলায় নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে। 4.5 কিলোমিটার দীর্ঘ টানেলটির প্রবেশ পথ থেকে প্রায় 200 মিটার ভিতরে এই ঘটনা ঘটে। সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। এরপর থেকেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করা হচ্ছে। তাদের বের করে আনতে আরও 3 থেকে 4 দিন লাগতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। রাহানুল রানা, সময় সংবাদ।
ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ কাল ফিফা বিশ্বকাপ বাছাইয়ের হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। মারাকানায় আর্জেন্টিনা ব্রাজিল সুপার ক্লাসিকো শুরু হবে ভোর 6:30টায়। বছরের প্রথম ক্লাসিকো অসময় হতে যাচ্ছে। সম্প্রতি ব্রাজিলিয়ানদের বাজে পারফরমেন্স আর পয়েন্ট টেবিলের অবস্থান দলের জন্য বড় চিন্তার কারণ। এদিকে বিশ্বকাপ জয়ের পর টানা 14 ম্যাচ জিতে রীতিমতো উঠছিল আর্জেন্টিনা। তবে উরুগুয়ের বিপক্ষে হেরে থেমেছে জয়রথ। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে সাম্প্রতিক ফর্ম দলের জন্য খানিকটা স্বস্তির হতে পারে। নেইমার, ভিনি, ক্যাসেমিরোদের ইনজুরি সবচেয়ে বড় চিন্তার কারণ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর আর্জেন্টিনার স্কোয়াডে আছে মেসি, মারিয়ারা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ হলো আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি। সম্ভাব্য প্রার্থী 3,362। উৎসবমুখর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবি। মানুষ যখন স্বস্তিতে ছিল তখন একটি গোষ্ঠী জ্বালাও পোড়াও শুরু করেছে। সহিংসতাকারীরা গণতান্ত্রিক ধারায় ফিরবে, সশস্ত্র বাহিনী দিবসে বললেন প্রধানমন্ত্রী। এবং আদালত অবমাননা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব গ্রেফতার। সরকার ক্ষমতায় টিকে থাকতে নেতাদের সাজা দিচ্ছে, অভিযোগ আইনজীবীদের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।